প্রিভিয়াস ভিডিওতে আমরা ক্লাউডসের গল্পটা পুরো শেষ করেছি। এবারে যে অ্যাক্টিভিটিগুলো আছে ওগুলোকে শেষ করব। তো শুরু করা যাক। প্রথমে অ্যাক্টিভিটি 6, ফিল ইন দি চার্ট উইথ দি ইনফরমেশন ফ্রম দি টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে তথ্য খুঁজে চার্টটাকে পূরণ করতে হবে। প্রথমে আছে হোয়াট এবং এপাশে আছে হোয়াই, অর্থাৎ কি, হোয়াই কথার অর্থ কেন, কি দেওয়া আছে এবং কেন এটা ঘটেছে সেটা লিখতে হবে। তো প্রথমে আছে দি বয় ওয়াজ ওপেন মাউথ, এর বাংলা ছেলেটি হাঁ করে গেছিল। এটা আমরা টেক্সটে পড়েছি যে কেন হাঁ করে গেছিল, যখন সে বৃদ্ধ মানুষটির কাছে শুনল যে বৃদ্ধ মানুষটি এমন এক জায়গায় থাকতো যেখানে প্রায় 10 বছর বৃষ্টি হয়নি। এই কথাটা শুনে ছেলেটি হাঁ করে গেছিল। তাহলে এটাকে যদি আমরা ট্রান্সলেট করে ইংলিশে লিখি তাহলে হবে to hear that it had not rained for 10 years in a place from the old man, অর্থাৎ to hear that এটা শুনে যে it had not rained for 10 years 10 বছর বৃষ্টি হয়নি in a place একটি জায়গায় from the old man, অর্থাৎ বৃদ্ধ মানুষটির থেকে এটা শুনে সে অবাক হয়েছিল যে 10 বছর একটা জায়গায় বৃষ্টি হয়নি। তারপরে আছে দি আর্থ ওয়াজ ড্যাম্প আন্ডারফুট, অর্থাৎ পায়ের নিচের মাটি ভেজা ছিল। ড্যাম্প কথার অর্থ হচ্ছে ভেজা বা স্যাঁতস্যাঁতে। হোয়াই কেন ভেজা ছিল? আমরা সকলেই জানি যখন ছেলেটা চলে গেছিল ঠিক তার পরে বৃষ্টি হয়ে গেছিল, ছেলেটা সেটাকে মিস করে গেছিল, বৃষ্টিটাকে সে উপভোগ করতে পারেনি। হোয়াইতে লিখব বিকজ ইট হ্যাড রেইনড ইন দি অ্যাবসেন্স অব দি বয়, অর্থাৎ ছেলেটির অনুপস্থিতিতে বৃষ্টি হয়েছিল। দিনে আছে দি বয় হারিড হোম, ছেলেটি দৌড়ে বাড়ি গেল। কেন দৌড়ে বাড়ি গেছিল? হি ওয়ান্টেড টু সি হাউ ফ্রেশ অ্যান্ড ক্লিন দি জামুন ট্রি ইন হিজ কান্ট্রিয়ার্ড লুকড, অর্থাৎ তার আঙিনায় জাম গাছটাকে ঠিক বৃষ্টির পর কেমন দেখতে লাগছিল ওটা দেখার জন্য সে দৌড়ে বাড়ি গেছিল। তারপরে আছে হোয়েন হি গট হোম হি স এভরিথিং হ্যাড চেঞ্জড, অর্থাৎ যখন সে বাড়ি গেছিল দেখেছিল যে সব কিছুই পরিবর্তন হয়ে গেছে। কেন? বিকজ এ গুড শাওয়ার ওয়াজ হ্যাপেন্ড, অর্থাৎ একটা ভালো বৃষ্টি হয়েছিল। তার মা তাকে বলেছিল, সে যখন বাড়ি ফিরল তার মা বলেছিল যে দ্যাট ওয়াজ এ গুড শাওয়ার, অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি বিকজ এ গুড শাওয়ার ওয়াজ হ্যাপেন্ড, অর্থাৎ একটা ভালো বৃষ্টি হয়েছিল। পরে অ্যাক্টিভিটি 7, অ্যান্সার দি ফলোয়িং কোয়েশ্চেন্স, অর্থাৎ প্রশ্নের উত্তর দিতে হবে। এবার প্রশ্নের উত্তর দেওয়ার সময় তোমরা মুখস্থ করে লিখবে না, বুঝে উত্তর কী হবে নিজের মতো করে লিখবে। প্রশ্ন মুখস্থ করে লিখবে না, কেননা পরীক্ষায় এই কোশ্চেনগুলোই আসবে না, অন্যান্য কোশ্চেন আসবে। তো তোমাদের বেছে সেটা নিজের মতো করে লিখতে হবে, অর্থাৎ কোশ্চেনের অ্যান্সার কেমন লিখতে হয় সেটা তোমাদের শিখতে হবে। তো দেখো এখানে প্রথমে কি আছে, হোয়াট ডিড দি ওল্ড ম্যান সে অ্যাবাউট দি প্লেস হোয়ার হি ওয়ান্স লিভড। আগে এর অর্থ জানতে হবে। এর অর্থ হলো হোয়াট ডিড দি ওল্ড ম্যান সে অ্যাবাউট দি প্লেস হোয়ার হি ওয়ান্স লিভড, বৃদ্ধ মানুষটি কি বলেছিল জায়গাটার সম্বন্ধে যেখানে সে থাকতো। এটা তোমরা সবাই জানো যে সে বলেছিল যে সে যেখানে থাকতো সেখানে প্রায় 10 বছর বৃষ্টি হয়নি। তাহলে আমরা এখান থেকে লিখব দি ওল্ড ম্যান সে অ্যাবাউট দি প্লেস হোয়ার হি ওয়ান্স লিভড দ্যাট। এটা পুরোটা লেখার পরে লিখব দ্যাট, যে বৃদ্ধ মানুষটি জায়গাটার সম্বন্ধে যেখানে সে থাকতো বলেছিল যে। তাহলে দি ওল্ড ম্যান সেড অ্যাবাউট দি প্লেস হোয়ার হি ওয়ান্স লিভড দ্যাট ইট হ্যাড নট রেইনড ফর 10 ইয়ার্স, অর্থাৎ সেই জায়গাটায় প্রায় 10 বছর বৃষ্টি হয়নি। তারপরে আছে হাউ ডিড দি বয় ফিল অ্যাজ হি রিচড দি মাড হাট, অর্থাৎ হাউ মানে কেমন, কেমন ছেলেটি অনুভব করেছিল যখন সে মাটির কুঁড়ে ঘরের কাছে পৌঁছেছিল। এর উত্তরে যদি আমরা বাংলায় বলি এটা হবে যে যখন সে মাটির কুঁড়ে ঘরের কাছে পৌঁছেছিল
সে এক ঠান্ডা বাতাস অনুভব করেছিল। এটা টেক্সটেই আছে, তোমরা লাইনটা খুঁজে সেখান থেকে উত্তর তৈরি করে লিখবে। এটা হবে হোয়েন দি বয় রিচড দি মাড হাট হি ফেল্ট, এখানে ফিলের জায়গায় ফেল্ট লিখলাম কারণ এখানে ডিড আছে, পাস্ট টেন্সে আছে তাই। হি ফেল্ট এ নিপ ইন দি এয়ার অ্যান্ড দি আর্থ ওয়াজ ড্যাম্প আন্ডারফুট, অর্থাৎ সে কী অনুভব করেছিল, সে একটা ঠান্ডা আবহাওয়া অনুভব করেছিল এবং তার পায়ের নিচের যে মাটিটা স্যাঁতস্যাঁতে ওটা সে অনুভব করেছিল। তারপরে আছে হোয়াট ডিড দি বয় ডু অ্যাজ ই স্টুড আন্ডার দি জামুন ট্রি। হোয়াট ডিড দি বয় ডু, অর্থাৎ ছেলেটি কি করেছিল যখন সে জাম গাছের নিচে দাঁড়িয়েছিল। তাহলে এটাকে লিখব হোয়েন দি বয় স্টুড আন্ডার দি জামুন ট্রি হি লেট দি রেনড্রপ ফল অন হিজ হেড অ্যান্ড ফেস, অর্থাৎ যখন সে জাম গাছের নিচে দাঁড়িয়েছিল সে তার মুখ এবং মাথায় রেনড্রপ অর্থাৎ বৃষ্টির ফোঁটা পড়তে দিচ্ছিল। তার ওটা ভালো লাগছিল, সে তার মুখে এবং মাথায় বৃষ্টির ফোঁটাগুলোকে পড়তে দিচ্ছিল, এটাই সে করেছিল। তারপরে আছে হোয়াই ডিড দি ক্লাউডস সেড রেন ইন দি অ্যাবসেন্স অফ দি বয়, অর্থাৎ মেঘ কেন বালকটির অনুপস্থিতিতে বৃষ্টি দিয়েছিল। মেঘ তার সময় মতোই বৃষ্টি দিয়েছে, কেবলমাত্র ছেলেটি চলে গেছিল। মেঘ জেনে শুনে দেয়নি যে ছেলেটা গেলে আমি আমি বৃষ্টি দেব, এরকম কিছুই নয়। তাহলে এটা লিখতে হবে, এর উত্তর হবে দি ক্লাউডস সেড রেন ইন দি বয়েজ ভিলেজ, ইট হ্যাপেন্ড ন্যাচারালি বাট ইভেনচুয়ালি দি বয় ওয়েন্ট টু ফাইন্ড রেন ফার ফ্রম হিজ ভিলেজ, সো হি মিসড দি রেন অ্যান্ড ইট হ্যাপেন্ড, অর্থাৎ বৃষ্টি তার প্রাকৃতিক সাধারণ নিয়মেই হয়েছিল, কিন্তু ছেলেটি যখন ছিল না, যখন বৃষ্টি হয়েছিল সে বৃষ্টি খুঁজতে মেঘের খোঁজে সে গেছিল অনেক দূরে। এটাই উত্তর হবে। অ্যাক্টিভিটি 8A-তে আছে আন্ডারলাইন দি ভার্বস দ্যাট ডিনোট অ্যাকশনস হুইচ উইল বি ইন প্রোগ্রেস অ্যাট এ টাইম ইন দি ফিউচার, অর্থাৎ এমন ভার্ব বা টেন্সের নিচে দাগ দিতে হবে যেটা কি হচ্ছে যে ভবিষ্যতে যার কাজটা চলতে থাকবে সেই রকম ভার্বের নিচে দাগ দিতে বলছে। 8A করার আগে তোমাদের আগে জানতে হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। ফিউচার অর্থাৎ ভবিষ্যৎকাল, আর ফিউচার কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ ভবিষ্যতে যে কাজটা চলতে থাকবে তাকে বলা হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ভবিষ্যতেও যে কাজটা শেষ হওয়ার নয় বা শেষ হয়নি, ভবিষ্যতে যে কাজটা চলবে তাকে বলা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের একটা গঠন আছে যেটা দিয়ে আমরা বুঝতে পারবো যে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এর গঠন হলো সাবজেক্ট প্লাস শ্যাল বা উইলের যে কোনো একটি প্লাস বি প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ। এই গঠনটা যখন আমরা কোনো বাক্যে দেখব তখন আমরা এটাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে চিহ্নিত করতে পারি। এবারে অ্যাক্টিভিটি 8A-তে যেটা প্রথমে আছে সেটা দেখো, আই শ্যাল বি রিডিং এ বুক নেক্সট উইক, অর্থাৎ আমি আগামী সপ্তাহে একটি বই পড়ব, অর্থাৎ আমার বই পড়ার কাজটা চলতে থাকবে, বইটা কি আমি শেষ করব বা পড়েছি বা এরকম কিছুই বলা হচ্ছে না, তাহলে বইটা আমার পড়ব। এই যে কন্টিনিউয়েশন, এই জন্য একে বলা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা গঠন অনুযায়ী দেখতে পাচ্ছি বাক্যে এই গঠন আছে, তাহলে এর নিচে আমরা দাগ দেব। এটাকে বলা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বা দি ওয়ার্ক বা অ্যাকশনস হুইচ উইল বি ইন প্রোগ্রেস অ্যাট এ টাইম ইন দি ফিউচার। এরপরের দাগে আছে ইউ উইল বি গোয়িং টু স্কুল টুমোরো, তাহলে এখানে সাবজেক্ট প্লাস উইল প্লাস বি প্লাস গোর সঙ্গে আইএনজি, গো মূল ভার্ব তার সঙ্গে আইএনজি যোগ হয়েছে, তাহলে এটার নিচে আমরা দাগ দিব, এটাই হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। দে উইল বি ভিজিটিং আওয়ার হাউস নেক্সট মান্থ, এখানে আন্ডারলাইন দিব দে
উইল বি ভিজিটিং। এই গঠনটা যেখানেই দেখবে সেখানেই আন্ডারলাইন করবে। 8b-তে আছে আন্ডারলাইন দি ভার্বস দ্যাট ডিনোট অ্যাকশনস দ্যাট উইল বি কমপ্লিটেড ইন ফিউচার। অর্থাৎ ভবিষ্যতে যে কাজগুলো শেষ হয়ে যাবে সেই ভার্বের নিচে সেই রকম যে ভার্ব দিয়ে ইঙ্গিত দিচ্ছে বা বোঝাচ্ছে তার নিচে দাগ দিতে হবে। এটা করার আগেও তোমাদের জানতে হবে ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলে। ফিউচার পারফেক্ট আমি আগেই বলেছি, ফিউচার কথার অর্থ হলো ভবিষ্যৎ, আর পারফেক্ট টেন্স তোমরা প্রেজেন্ট এবং পাস্ট পারফেক্ট আগের অ্যাক্টিভিটিগুলোতে করেছো। পারফেক্ট কথার অর্থ কি, যে কাজটা সম্পূর্ণ হয়ে গেছে, যে কাজটা আমার আর বাকি নেই, আমার শেষ হয়ে গেছে, তখনই সেটা হবে পারফেক্ট টেন্স। আর ফিউচার পারফেক্ট টেন্স ভবিষ্যতে কাজটা শেষ হয়ে যাবে, এটাকে বলা হবে ফিউচার পারফেক্ট টেন্স। তো প্রথমের দাগে আছে আই শ্যাল হ্যাভ রিটেন দিস স্টোরি বাই দেন। এটা করার আগে আর একটা জিনিস মনে রাখবে, ফিউচার পারফেক্ট টেন্সের গঠন। ফিউচার পারফেক্ট টেন্সের গঠন হলো, তোমরা খাতায়ও লিখে নিতে পারো, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস হ্যাভ প্লাস মূল ভার্বের থার্ড ফর্ম। এবার একের দাগে দেখো, আই শ্যাল হ্যাভ রিটেন দি স্টোরি বাই দেন। এখানে দেখো যে গঠন অনুযায়ী এখানে ভার্ব আছে কিনা, নিশ্চয়ই আছে। আই সাবজেক্ট, তারপরে বসেছে শ্যাল, তারপরে হ্যাভ, মূল ভার্ব রাইটের সঙ্গে ইএন যোগ হয়ে রিটেন অর্থাৎ থার্ড ফর্ম বসেছে। তাহলে এর নিচেই দাগ দেব, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। দুয়ের দাগে আছে হি উইল হ্যাভ লেফট বিফোর ইউ গো টু সি দি ডক্টর। এখানেও নিয়মটি দেখতে পাচ্ছ, গঠনটি দেখতে পাচ্ছ, তার নিচেই দাগ দিবে উইল প্লাস হ্যাভ প্লাস মূল ভার্বের থার্ড ফর্ম লেফট আছে। 3 নম্বরে আছে ইউ শ্যাল হ্যাভ গন টু দি ফেয়ার। শ্যাল হ্যাভ গন, তাহলে এর নিচে আমরা দাগ দিব। এইভাবেই ফিউচার পারফেক্ট টেন্স আমরা শিখলাম। গঠনগুলো ভালো করে মনে রাখবে, গঠনগুলো মনে রাখলে আর এগুলো করতে অসুবিধে হবে না। 8c-তে বলেছে read the following sentences. Identify the future continuous tense and future perfect tense and fill in the table given below. তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠনও তোমরা জেনেছো আগে, ফিউচার পারফেক্ট টেন্সেরও গঠন জেনেছো অ্যাক্টিভিটি 8a এবং 8b থেকে। এবারে 8c-তে তোমাদের সেটা করতে হবে। প্রথমে আছে আই শ্যাল বি প্লেয়িং ইন দি ফিল্ড। শ্যাল বি প্লেয়িং, তাহলে এটা হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। সি উইল হ্যাভ রিসাইটেড দি পোয়েম। এখানে সি উইল হ্যাভ রিসাইটেড, এটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। ইউ উইল হ্যাভ এনজয়েড দি পিকনিক। উইল হ্যাভ এনজয়েড, তাহলে উইল হ্যাভ আছে, যেহেতু হ্যাভ আছে এবং মূল ভার্বের শেষে ইডি যোগ হয়ে এটা ভার্বের থার্ড ফর্ম করেছে, তাহলে এটা কি হবে ফিউচার পারফেক্ট টেন্স। দে উইল বি কামিং সুন, বি আছে এবং মূল ভার্বের শেষে আইএনজি যোগ আছে, তাহলে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। এরপরে দেখো অ্যাক্টিভিটি 9, রাইট দি অ্যান্টোনিমস অফ দি আন্ডারলাইন ওয়ার্ডস বাই ইউজিং দি প্রেফিক্সেস ফ্রম দি হেল্প বক্স। অর্থাৎ অ্যান্টোনিমস কথার অর্থ হলো বিপরীত শব্দ, অফ দি আন্ডারলাইন ওয়ার্ডস যে দাগ দেওয়া ওয়ার্ডগুলিতে প্রেফিক্স বসিয়ে বিপরীত শব্দ করতে হবে। প্রেফিক্সেস অর্থাৎ শব্দের প্রথমে যে অংশ বসানো হয় তাকে বলা হচ্ছে প্রেফিক্স। তাহলে এর দাগে কি আছে দেখো, ইট ইজ পসিবল ফর হিম টু লিফট দি চেয়ার। পসিবল, পসিবল কথার অর্থ সম্ভব। এখানে হেল্প বক্স থেকে আমরা যদি প্রেফিক্স বসাই, এখানে হবে ইম্পসিবল। পসিবলের অ্যান্টোনিমস বা বিপরীত শব্দ বা অপোজিট হচ্ছে ইম্পসিবল। লেজিবল, লেজিবলের বিপরীত শব্দ হবে ইললেজিবল। রিজনেবল, রিজনেবলের বিপরীত শব্দ হবে আনরিজনেবল। বিলিভস, বিশ্বাস, যার বিপরীত শব্দ হবে ডিসবিলিভস। এই ভিডিওতে আমরা অ্যাক্টিভিটি 9 পর্যন্ত সলভ করলাম। এই অ্যাক্টিভিটিগুলো তোমরা ভালো করে বুঝে করবে, মুখস্থ করে করবে না। পরীক্ষায় হুবহু বা এই কোশ্চেনগুলো তুলে দিবে না, নিজেদের মতো করে ওরা কোশ্চেন করে তোমাদেরকে দিবে।
সেখানে তোমরা কতটা শিখলে, যদি ঠিক করে শেখো তাহলে তোমরা ঠিকঠাক উত্তর দিতে পারবে। আর যদি মুখস্থ করে যাও তাহলে উত্তর দেওয়াটা কঠিন হয়ে পড়বে। অ্যাক্টিভিটিগুলো ভালো করে অভ্যাস করবে। এর পরবর্তী ভিডিওতে আমরা পরের চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আজ এইটুকুই।